আর এই অধ্যায়ের ম্যাথমেটিক্স ফর ফাইন্যান্সের টাইপ 2 তে যে প্রশ্নগুলো পড়বে সেটি হলো হাউ টু ক্যালকুলেট ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, যার বাংলা হলো কার্যকারী সুদের হার। এটা প্রকৃত ব্যাখ্যাটা হলো আসলে চক্রবৃদ্ধি সুদ এক বছরে যখন একের অধিকবার করা হয় তখন প্রকৃতপক্ষে একটা নির্দিষ্ট সুদের হার যে হারে কনভার্ট হয় তাকে কার্যকারী সুদের হার বলে। সেটি একবার সুনির্দিষ্ট ফর্মুলা আছে, শুধু সূত্রটা জানলেই সেটি ক্যালকুলেশন করা যায়। আমরা গতদিন সূত্রটা অনেক স্টুডেন্ট ভুল করে ফেলেছিল, আজকে আশা করি আর ভুল করবে না। তো একটা সূত্র জানলে কার্যকারী সুদের হারের এই 5টা অঙ্ক তোমরা সবগুলোই সমাধান করতে পারবে। তো সূত্রটা দেখি কে বলতে পারে তোমাদের মধ্যে। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, যাকে সংক্ষেপে EIR দ্বারা প্রকাশ করা হয়, ব্যাখ্যাটা সেটা লেখা আছে, কার্যকারী সুদের হার। বলো, সূত্র লিখে দিয়েছিলাম গতদিন। 1 প্লাস r⁴ m, n -1। আবার এন বলে ফেলছো, কিন্তু আমি কিন্তু গতদিনই একবার বলেছি ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের সূত্র, যেখানে এন এর কোনো কাজ নেই। কার কাজ? 1 প্লাস r/m⁴ বলো সূত্রটা ঠিক আছে কিনা বলো দেখি, আকাশ সর্দার। কি ব্যাপার, নোবডি নোস? কেউ জানো না? আমি এই সূত্র কি এর আগের দিন লিখে দিই না এম এস সাদিক? স্পষ্ট করে লিখে দিয়েছিলাম কার্যকারী জি 1 স্যার, প্লাস ঠিক আছে। r⁴ ঠিকই তো আছে। স্যার। কিন্তু তোমরা আমাকে কনফিউজ করে দিচ্ছ কেন? দেখো, কার্যকারী সুদের হারে শুধুমাত্র ব্যাংক কি হারে আমার কাছে সুদ নিতে চাই সে রেটটা দরকার জানা। আর মানে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার, রেট অফ ইন্টারেস্ট সুদের হারটা জানা দরকার। আর জানতে হবে এম, এম শব্দের অর্থ হলো ম্যাচুরিটি পিরিয়ড, যার সঠিক বাংলা অর্থ হলো এক এক বছরে ব্যাংক কতবার সুদ নেবে। যদি ব্যাংক বছরে 2বার সুদ নেয় তখন এম এর মান 2, ব্যাংক বছরে 3বার সুদ নিলে এম এর মান 3, কোয়ার্টারলি মানে 3 মাস পর পর নিলে এম এর মান 4। সো এখানে কার্যকারী সুদের হারে নাম্বার অফ ইয়ারের কোনো স্থান নেই, শুধু আর এমটা দরকার, আর কিচ্ছু না, নাথিং এলস। দিস ইজ দ্য ফর্মুলা। সো আমরা একটা একটা করে ক্যালকুলেশন করি দেখি। শুরুতে কোশ্চেন নাম্বার 20 করিয়ে 20 নাম্বার করেছিলাম সবাই। না স্যার, 20 নাম্বার থেকে করান। করাতে হবে, পড়ে শোনাও, যে বলছো সেই বলো, পড়ো, যে পড়েছো সেই পড়ে শোনাও। 1000 টাকায় 8%। গিভেন দ্যাট, বলো রেট অফ ইন্টারেস্ট সুদের হার 8% মানে কত লিখবো? 8কে 100 দিয়ে ভাগ করলে 8 পয়সা হয়। পার্সেন্টেজকে ভাঙালে পয়সায় কনভার্ট হয়, 5% মানে 5 পয়সা, 8% মানে 8 পয়সা। হ্যাঁ, 5 বছরের জন্য এন এর মান 5 বছর, তো এন এর মানও দরকার নেই আমাদের। 8% কোয়ার্টারলি লেখা আছে, সুদের হার কোয়ার্টারলি শব্দের অর্থ হলো এক বছরে ব্যাংক 3 মাস পর পর সুদ দিলে এম এর মান কত হবে নাজমুল হক রানা? 4। এছাড়া এখানে আরো লেখা আছে এন 5 বছর পরে, প্রেজেন্ট ভ্যালু 1000 টাকা। সো এসব আমাদের এই সূত্রের জন্য দরকার না, এগুলো দেওয়া আছে। কিন্তু আমরা কার্যকারী সুদের হার, দেখো আমি লিখছি 0.08 পয়সা, এম এর মান হলো 4, এম এর মান 4 - 1। 1 টাকা 8 পয়সাকে 4 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলেও তো 4 পয়সা, আবার 2 দিয়ে ভাগ করলে কত হয়? তা 0.02 পয়সা। স্যার 0.02। 8 পয়সাকে 4 দিয়ে ভাগ করলে 2 পয়সা হয়, -1। 1 টাকার সাথে 2 পয়সা যোগ করলে 1 টাকা 2 পয়সা, 4 বার গুণ করে 1 টাকা থেকে বিয়োগ করে দাও। সো 1.02 হাউ টু ক্যালকুলেট, আমি মনে হয় সম্ভবত সাইন্টিফিক ক্যালকুলেটরটা নিয়ে নিচ্ছি একটু। আশা করি ভাসিব কি ক্যালকুলেটর দেখতে পাচ্ছো? 1.02 এর পাওয়ার হলো 4, xy4। এটা গুণ করার পরে 1.08 এটার সাথে 1 টাকা বিয়োগ করে দাও, -1। ঠিক এভাবেই পরীক্ষার হলে তোমরা প্রেজেন্টেশনটা করবে। তাহলে দেখো এসছে 0.08, দশমিকের পরে স্ট্যান্ডার্ড ডিজিট 2টা রেখে উত্তর করবে, এত বা 8%। কারণ 8 পয়সা মানে 8%। যদিও কোনো কোনো টিচাররা, কোনো কোনো রাইটাররা সূত্রে এখানে গুণ 100 করে ফেলে, বাট আমি এখানে তোমাদের পরামর্শ দিব এটা বা 8% লিখে দিবে।
মনে রাখবে 8 পয়সা মানে 8%, 5 পয়সা মানে 5%, 25 পয়সা মানে 25%। যারা বুঝতে পারবে না তারা ক্যালকুলেটর এটার সাথে 100 দিয়ে গুণ করবে, তাহলে এটা পেয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার নাও? সো দিস ইজ দ্য অনলি ফর্মুলা। তো এখানে আমরা দেখছিলাম একটু বেশি আছে, 0.0824। আমি দুঃখিত, এক্সাক্ট ফিগার লিখতে হবে এখানে, কারণ এখানে 8 তো ছিলই, কার্যকারী সুদের হার 0.0824। হ্যাঁ, এটার সাথে যদি আমরা 100 দিয়ে গুণ করি, 100 দিয়ে গুণ করলে কত হয়? গুণ 100। আমার মনে হয় তোমরা 100 দিয়ে গুণই করো, না হলে তোমরা উত্তরটা এলোমেলো করে ফেলতে পারো। 8.24%। 8.24 ঠিক আছে, এত বা এতকে 100 দিয়ে গুণ করে লিখে দিতে পারো। আবার যদি কোনো ছাত্র মনে করে যে স্যার আমরা অরিজিনাল সূত্রের সাথেই আপনি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে গুণ 100, হ্যাঁ, যদিও এটা আসলে স্মার্ট নয়, স্মার্টনেস হলো এটা বের করার পরে 100 দিয়ে গুণ করে উত্তর কনফার্ম করে ফেলা, এত গুণ 100 সমান সমান এত পার্সেন্টেজ। ওকে, সো আর একটা সলিউশন করি, মুখে মুখে বলি। এক ব্যক্তি 2000 টাকা 3 বছরের জন্য 10% হারে ঋণ নেয়, সুদের হার 10%। যদি সুদ বছরে 3 বার যৌগিক হয়, বলে এম এর মান কত? মেজবা সাদিক। 4 স্যার সুদ বছরে 3 বার হয়, তার মানে এম এর মান কি স্যার? নাকি তিন? ভালো করে বলো, স্পষ্ট তিন। করে তো লেখা আছে। সুদ বছরে 3 বার, 3 বার যদি লেখা থাকে স্যার কেন স্যার, ভাবছো বলো? যদি কোয়ার্টারলি বলতো বা 3 মাস পর পর বলতো তখন 4 বার ভাবতে পারতে। কনফিউজড হয়েও না। কোশ্চেন নাম্বার 21 এর সলিউশন দেখো, আমরা লিখে নিলাম। আমরা জানি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা কার্যকারী সুদের হার 1 + r⁴ আসলে মৌলিক যে সূত্র চক্রবৃদ্ধি তোমরা তো জানো, সেই সূত্রটাই মূলত 1 + r⁴ এর সাথে এমটা গুণ হয়, এমটা ভাগ হয়। শুধু এমটা কেটে গেলে যে সূত্রটা হয়, এখান থেকে 1 টাকা বিয়োগ করলে এটার নামই হলো ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। তাহলে ওই সূত্রটাই কিন্তু আমরা এখানে লিখেছি। তাহলে 10%, বলো দেখি এনামুল, বলো 10% মানে কত পয়সা লিখবো? 10 পয়সা। আমার শুধু আর এর মান দরকার আর এম এর মান দরকার। এম মানে একটা বছরে ব্যাংক কতবার সুদ দেয় আমাদেরকে। যদি সুদ বছরে 3 বার, এম এর মান 3, জাস্ট এখানে পুটিং করে উত্তর পেয়ে যাচ্ছে। বলো আর করাতে হবে নাকি বাকিটা পারবে? 3 দিয়ে ভাগ করবে, -1। পারবা নি স্যার বাকি? তারপর আমি এটি চূড়ান্ত ভাবে দেখিয়ে দিচ্ছি উত্তর মেলে কিনা দেখো। 10 পয়সাকে আগে আমরা যেটি করব, 3 দিয়ে ভাগ করে নিচ্ছি। 10 পয়সা ভাগ 3, 3 দিয়ে ভাগ করলে 0.03 আসে। ঠিক আছে, 0.033 আসতেই থাকবে, এটি 1 টাকার সাথে যোগ করলে 1.033, তাকে আমরা 3 বার গুণ করবো। এটা যোগ করলে হবে 1.033 উপরে টু দি পাওয়ার 3 -1, এই যে 033। হ্যাঁ, সো 1.033 এর পাওয়ারও হলো 3 বার, তার সাথে 1 টাকা বিয়োগ করে দাও। কত হয়েছে বলো তোমাদের উত্তর দেখি? 1.0। পয়েন্ট হ্যাঁ বলো মেজো। 1023 এটার সাথে 1 টাকা বিয়োগ করে দিলাম, আমার আসছে দেখো 0.1023। 4টা ডিজিট নিলাম, এটাকে বা লিখে এটার সাথে আমি যদি 100 দিয়ে গুণ করে দিই, 0.1023 গুণ 100, বা এখানেই যদি লিখে দাও একবারে লিখতে পারবে। ঠিক আছে, সমান সমান কত পার্সেন্টেজ হয়? 10.23 10.23%। আশা করি উত্তর দেখো, ওখানে লেখা আছে 10.23 হয়েছে আমাদের, এখানে 34 লেখা আছে। এই যে একটা দশমিকের পরে কম বেশি, সামান্য কম বেশি হবে, এটা নিয়ে একবারেই 33 হয়েছে, 23 না। দশমিকের পরে যে এই ডিজিট গুলো নিয়ে কনফিউজড হবে না, এই কারণে আমি পরামর্শ দিয়েছিলাম যে তোমরা সবসময় দশমিকের পরে 5টা ডিজিট মিনিমাম রেখে যদি ক্যালকুলেশন করো, যেমন আমি এখানে 0.1023 নিয়েছি, এখানে এই যে 1.033 যদি 5টা ডিজিট নিতাম, তাহলে ঠিক এক্স্যাক্টলি উত্তরটা পেতাম। তাহলে এটা কিন্তু একটা লার্নিং পয়েন্ট, যে যতক্ষণ ক্যালকুলেশন করতে থাকবো ততক্ষণ 5 ডিজিট করে নিব, একবারে উত্তর লেখার সময় দশমিকের পরে 2 ডিজিট স্মার্ট। আমি আবার বলছি, তো এই কারণে এখানে যদি আমি নিখুঁত উত্তর পেতে চাই, তাহলে 0.33 বারবার আসতেই থাকবে। আমি কিন্তু 5টা ডিজিট নিয়ে যদি আমি করি, দেখো আমার বইয়ের সাথে উত্তর মিলে যাবে। 1.0
এই যে, ঠিক আছে, 5টা ডিজিট নিলাম, এটাকে আমি গুণ করলাম পাওয়ার 3। গুণ করলে যেটি হয়েছে দেখো, এখান থেকে যদি 1 টাকা বিয়োগ করে দিই, যেটা হয় তার সাথে যদি 100 দিয়ে গুণ করি, 1033 তাহলে দেখো উত্তর মিলে যায়। মিলছে না? দেখো তো 10.33, কিন্তু দশমিকের পরে Yes, sir. স্ট্যান্ডার্ড ডিজিট হলো 2টা। 3 নম্বর ডিজিটটা যদি 5 বা 5-এর অধিক হয়, তাহলে 1 যোগ করে নিতে হবে, সেটি জানো তো সবাই? জি স্যার। এবার আমার স্নেহের ছাত্রীদের জন্য পরামর্শ হলো, তোমরা যারা এই লাস্টের দশমিককে পার্সেন্টেজে কনভার্ট করতে পারো না, তারা একবারেই কনফিউজড না হয়ে বরং আমি যেটা করি সেটা করবে। এর আগের লাইন তোমাদের এটা হবে, দেখো 0.1033 দশমিকের পরের 5টা লিখেছো, কিন্তু এটাকে 100 দিয়ে মনে মনে গুণ করে এত পার্সেন্টেজ লিখে দিবে। মানে এর পরের লাইন এটা 100 গুণ করে দেখাতে হবে না। ঠিক আরেকটা অঙ্ক আমি করে ওয়েল প্রেজেন্টেশন দেখিয়ে দিচ্ছি, যেভাবে পরীক্ষার হলে প্রেজেন্টেশন করবে, দিয়ে এই টাইপটা শেষ করছি। তাহলে কার্যকারী সুদের হার, এটার একটাই ফর্মুলা, এটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এইমাত্র যেটি করলাম এটা 18 সালে পড়েছিল। এরপরেরটা অ্যাকাউন্টিং, একটু কঠিন কোনোটা আছে কিনা দেখো। একবার লাস্টেরটা দেখো, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2019 সালে পড়েছে, 25 নাম্বার। সো সূত্র যেটি লিখেছে আমরা জানি, উই নো ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ঠিক এভাবে লিখবে পরীক্ষায়, গিভেন দ্যাট, অথবা বাংলায় লিখবে দেওয়া আছে যে 25 নাম্বার, ক্যালকুলেট দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেটস অফ, কার্যকারী সুদের হার বের করো ফর টাকা 2000 ইনভেস্টেড, 2000 টাকা প্রেজেন্ট ভ্যালু ব্যাংকে জমা করেছো 5 বছরের জন্য, এন এর মান 5, অ্যাট 12% ইন্টারেস্ট কম্পাউন্ডেড কোয়ার্টার। বলো দেখি, কোয়ার্টারলি শব্দের অর্থ হলো বিপ্লব ঘোষ এবং সোহানা, কোয়ার্টারলি মানে কি? 3 মাস পর পর সুদ দেয়। তার মানে এম এর অর্থ কত হবে? স্যার। তাহলে আমি আসলে এগুলো তোমরা সবাই বুঝে গেছো, তারপর অঙ্কটা করাচ্ছে একটাই পারপাস, সেটি হলো আমি বারবার করে স্মরণ করিয়েছি, দশমিকের পরে স্ট্যান্ডার্ড ডিজিট 2টা হলেও যতক্ষণ উত্তর ফিনিশিং না টানবে ততক্ষণ পর্যন্ত দশমিকের পরে 5টা ডিজিট রেখে অঙ্ক করবে। বিজনেস ম্যাথ হোক, ফিনান্স হোক, সকল অধ্যায় বই, কমার্সের স্টুডেন্ট যতদিন আছো, এবং ফাইনালি যখন উত্তর লিখবে তখন 2 ডিজিটে কনভার্ট করবে, তাহলে তুমি নিখুঁত উত্তরটা পাবে, পরীক্ষার হলে কনফিউশনটা থাকবে না। ঠিক আছে বাপ্পি? জি 12 স্যার। পয়সাকে 4 দিয়ে ভাগ করলে কত পয়সা হয়? 3 পয়সা। সো 1 টাকার সাথে 3 পয়সা যোগ করলে 1.03, এটাতে কোনো অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, তো 12 পয়সাকে 4 জনের মধ্যে ভাগ করে দিয়েছে, কোনো কনফিউশন নেই আশা করি। তারপরে যারা ভাববে যে ঠিক আছে কিনা, তারা আসলে ভাগ করেই দেখতে পারো পরীক্ষার হলে, যে 12 পয়সা এই দেখো 4 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 3 পয়সা হয়ে গেল। So, আমি ঠিক সেটাই করেছি, 1 টাকা 03 পয়সা, এটি 4 বার গুণ করলাম, যেটি হলো সেখান থেকেই 1 টাকা বিয়োগ করে দিলাম। এবার দেখো দশমিকের পরে কয়টা ডিজিট এখনো পর্যন্ত লিখবে বলো সবাই? 0.12550, 5টা ডিজিট লিখেছি। এবার এটা সমান সমান এটা রেখে দিয়ে, এটা রাখা অর্থেই এবার যে এর সাথে 100 গুণ করেছে সেটি আর বলতে হবে না গুণ করে, নিজে নিজে ক্যালকুলেটর দিয়ে গুণ করে লিখে দেখাবো। এবার বলো তো উত্তর লিখবে এবার, তাহলে দশমিকের পরে কয়টা লিখবো? 2টো 12.2টা। এত, এর অর্থই এত, বিকজ ডেসিমেলকে পার্সেন্টেজে গুণ করলে 100 দিয়ে ভাগ করতে হয়, পার্সেন্টেজকে ডেসিমেলে প্রকাশ করলে 100 দিয়ে ভাগ করে করতে হয়। 12%কে যেমন 100 দিয়ে ভাগ করলে 12 পয়সা হয়, পয়সাকে 100 দিয়ে গুণ করলে আবার পার্সেন্টেজ পাওয়া যায়। তো সে কথা আধুনিক ম্যাথমেটিক্সে কখনো পাশে 100 লিখে গুণ করে দেখানোর দরকার নেই। আমি আশা করব কার্যকারী সুদের হার পরীক্ষায় পড়লে তোমরা সবাই পারবে, এবং এটি নিয়ে আমাদের বসে টাইম নষ্ট করা ঠিক হবে না। ওকে, সাউরেব কাজে বাসায় আজকেও এই 5টা 20 থেকে 25 26টা সমাধান করবে। আমি চলে যাচ্ছি টাইপ 3 অঙ্কে। ঠিক আছে, ম্যাথমেটিক্স ফর ফাইন্যান্সে এখানে তো চক্রবৃদ্ধি সুদ ক্যালকুলেশন হওয়ার কথা, তারপরে এখানেও কিস্তির ব্যাপার রয়েছে। কিস্তির ব্যাপারটা কেন আছে?
কারণ ব্যাংক থেকে আমি লোন নিলাম একবারে, কিন্তু ব্যাংকে আমি বললাম সুদ সহ আমি আপনাকে মাসে মাসে কিস্তি দিব। কাজে আমি নিচ্ছি একবারে প্রেজেন্ট ভ্যালু, কিন্তু ব্যাংকের কাছে কিস্তি আমি ধীরে ধীরে পরিশোধ করব দীর্ঘদিন ধরে। তাহলে প্রত্যেক কিস্তিতে কত টাকা দিব? তো ভালো করে জানো, কিস্তি বা মাস বা বছরের শুরুতে শুরু হলে কিস্তির অরিজিনাল সূত্র তো এটা, তোমরা জানো, আমি আগেও শিখিয়েছি। কিন্তু কোনো কোনো ব্যাংক আবার বলে দেয় আপনি যেদিন লোন নিবেন 1 তারিখের লোন নিলে 1 তারিখেই আবার কিস্তি দিয়ে দিবেন, একটা কিস্তি দিয়ে তারপরে টাকা নিয়ে যাবেন। সেই অঙ্কের ক্ষেত্রে সূত্রে অতিরিক্ত 1+8টা গুণ হয়। মনে আছে কিনা, ফিনান্সের অঙ্ক করিয়েছেন? কোনো কোনো ব্যাংক এটা ডিজায়ার করে ফেলে এবং এটা বেশ জটিল একটা ব্যাপার। ব্যাংক থেকে 5 লাখ টাকা লোন নিলে ব্যাংক বলে দুঃখিত 4,90,000 টাকা নিয়ে যান, 10,000 টাকা রেখে যান, প্রথম কিস্তির টাকা। ওইটাই হলো ওই অঙ্কের কিস্তি বের করতে হলে এই যে অতিরিক্ত 1+8টা গুণ হয়। কিন্তু বেসিক্যালি কিস্তির সূত্র কোনটা বলো? প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু A/R 1 - 1/1 + r টু দি পাওয়ার n। হোয়াইট বোর্ডে লিখে লিখে করাচ্ছি। মনে রাখতে হবে কিস্তির ক্ষেত্রে চক্রবৃদ্ধি, অবস্থিতি, বাট্টা যাই থাকুক, সূত্র হবে কিস্তি। এই কথাটা অনেক সময় প্রশ্নে অনেকগুলো কঠিন কঠিন ভাষা থাকে, অনেক সময় অবস্থিতি লেখা থাকে, বাট্টা লেখা থাকে। হ্যাঁ, তো এই সূত্রগুলো কখন অ্যাপ্লাই করতে হয়? লেটস কাম টু দ্য পয়েন্ট প্লিজ। 26 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করছি। একজন লোক 20,000 টাকা 4% হারে ধার করল। আচ্ছা, আকাশ সর্দার 20,000 টাকা ব্যাংক থেকে লোন নিলে, তাহলে এটা তো প্রেজেন্ট ভ্যালু, এখনই ব্যাংক থেকে 20,000 টাকা লোন নিলে। ব্যাংক বলছে আমাকে 4% হারে সুদ দিবে এবং বছরের শেষে 10টি কিস্তিতে। ব্যাংক একটা ভালো কথা বলেছে যে কিস্তিটা বছরের শেষে শেষে দিবেন, বছরে একবার দিবেন, শেষে। শেষে দিলে আর কোনো ঝামেলা নেই, সূত্রেও কোনো জটিলতা নেই, এবং কিছু লেখা না থাকলে ধরে নিতে হবে শেষেই কিস্তি সাধারণত হয়ে থাকে। 10টি কিস্তিতে মূলধন সহ সুদের টাকা পরিশোধ করার প্রতিশ্রুতি দিল। মানে আমি ব্যাংকের প্রতিশ্রুতি দিলাম যে আপনাকে 10টা কিস্তিতে সুদ আর আসল দিয়ে দিব। বার্ষিক কিস্তির পরিমাণ কত টাকা হবে? সো কিস্তি বের করার যে সূত্র ফিনান্সে আমরা শিখেছিলাম, সাইমা সুলতানা বলো সূত্রটা মুখস্থ বলো দেখি। কিস্তির সূত্র কি? প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু A/R 1 - 1/1 + r টু দি পাওয়ার n। মনে আছে সবার? এটাই তো শিখিয়েছিলাম বাপ্পি চৌধুরী, কিস্তির সূত্র। এই সূত্রের এক্সটেনশনটা কখন হয়? মানে যেখানে নাম্বারটা থাকে তার সাথে ইফেক্টিভ কার্যকারী সুদের হার, একটু আগে যেটা শেখালাম, এন এর সাথে এমটা গুণ হয়ে যায়। এন এরও দরকার হয় না, মানে এন এর সাথে এক কথা এম কখন গুণ হয়, আর আর যেখানে আছে এম এর সাথে আর কখন ভাগ হয়, কে বলতে পারবে? স্যার Anybody else? যখন বছরে একাধিকবার সুদ প্রদান করা হয় করা হয়। তখন হচ্ছে। Yes. তাহলে যদি কোনো অঙ্কে এম এর মান থাকে, বাট এই অঙ্কে নাই, আমি সরাসরি 26 নম্বরে সলিউশন করছি। বলো দেখি, কানিস ফাতেমা তো বললো, সবাইকে রেসপন্স করতে হবে। ফারজানা, আব্দুর রহমান এবং রিয়াজুল ইসলাম, তিনজন মিলে বলো দেখি, সুমাইয়া আফরিন, যে এই অঙ্কে প্রেজেন্ট ভ্যালু কত টাকা দেওয়া আছে? 20,000। 20,000। স্যার 20,000। এ শব্দের অর্থ হলো অ্যানুয়াল ইনস্টলমেন্ট, বাৎসরিক কিস্তির পরিমাণ। আমরা জানি ব্যাংক থেকে, এনজিও থেকে লোন নিলে আমাদের কিস্তি দিতে হয়, এর মানটা বের করতে বলছে। রেট, সুদের হার 4% লেখা আছে, কত লিখবো বলো তো? সরাসরি 4 পয়সা লিখে দিই। স্যার 0.04। ধন্যবাদ। বছর শেষে 10টি কিস্তিতে, বছরের শেষে 10টা কিস্তি, তাহলে এন এর মান কত বলো তো সাইমা সুলতানা? 10 স্যার। 10 বছর। 10টা কিস্তি মানে 10 বছর। কিন্তু ব্যাংক বছরে কতবার সুদ দেবে সে বিষয়ে কিছু বলেনি, তার মানে এই পর্যন্তই আমাদের অঙ্ক। জাস্ট এই মানটা এখানে বসিয়ে দিলে উত্তরটা হয়ে যাবে। সো প্রেজেন্ট ভ্যালু 20,000, অ্যানুয়াল ইনস্টলমেন্ট, সুদের হার 0.4, 1 - দেখো 1 টাকার সাথে সুদের হার 4 পয়সা যোগ করে দিচ্ছি আমি একবারে। নাম্বার অফ ইয়ার 10 বছর। এখন আশা করি হোয়াইট বোর্ডটা একটু বড় করে দেখালেও ভালো হবে তোমাদের। এবার তোমরা তো জানোই ম্যাথমেটিক্স এর ভাষায় এটা আড়াআড়ি গুণ হবে। 20,000-কে যখন এই 4 দিয়ে গুণ করবে না, 4 দুগুণে 8,000 হবে নাকি 800 টাকা হবে, কে বলতে পারবে? এনিবডি এলস?
এটাতে যেটা এটা স্যার গুণ করবো। 800 কেন দুইটার আগে? 4 দোকানে স্যার 8,000 800 হবে। ভালো করে বলো। আমার দৃষ্টিতে তো 4 দোকানে 8,000 হচ্ছে। স্যার 800 স্যার 800 হচ্ছে ও 800, দুঃখিত, দুই ডিজিটের আগে দশমিক, হ্যাঁ, মানে 4 স্যার দোকানে 800 800, 4টার আগে দুইটার আগে দশমিক, ঠিক আছে, 800 টাকা। দেখো 1 মাইনাস, এটা ক্যালকুলেশনটা দেখো। একবারে তোমরা পরীক্ষার হলে ইচ্ছা করলে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারবে। আবার যদি কোনো ছাত্র মনে করেন যে আমি ধীরে ধীরে করব, 1 টাকা 4 পয়সা যোগ করলে হবে 1 টাকা 4 পয়সা, তার পাওয়ার আছে 10, লিখে রাখলাম। এবার সে সায়েন্টিফিক ক্যালকুলেটরে এটা ভাগ এটা, এবং 1 দিয়ে বিয়োগ করে একবারে লিখে নিতে পারো। বা 800 গুণ, লুক এট দ্য সায়েন্টিফিক ক্যালকুলেটর। তাহলে মেজবা সাদিক বলো, আমি যদি 1-এর সাথে এটা ভাগ করি একবারে, তাহলে 1 লিখলাম, স্যার আমাকে একবারে 0.3244 ভাগ, হয়েছে। এই দেখো ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে সেক্ষেত্রে, 1 টাকা 0.4 পয়সা, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এটি পাওয়ার হবে 10 বছর। মানে যেটি হয়েছে তার সাথে আমরা 1 টাকা একবারে বিয়োগ করে দিচ্ছি, কিন্তু চিহ্নটা হবে পজিটিভ, নেগেটিভ আসবে, পজিটিভ লিখবো। বলো দশমিকের পরে কয়টা ডিজিট লিখবো? স্যার স্যার 5টা। 5টা 5টা। ধন্যবাদ যে সবাইকে শেখাতে পেরেছি। 443। অসংখ্য ডিজিট আসবে, 5টা লিখলেও যে মানটা আসবে, যে 20টা ডিজিটও লিখবে তারও ইনশাল্লাহ সেম মান আসবে, 1-2 পয়সা এলোমেলো হতে পারে। ঠিক আছে, সো এই গুণ এই ম্যাথমেটিক্স এর এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। 800 ভাগ 0. বলো উত্তর কত হয় ভাগ করে? 32443। সাদিয়া আফরিন এবং নাজরিন নাহার। হাসিব বলো দেখি, বরিশাল। 2456। এটাকে এটা ভাগ করলে 2,465 টাকা। দশমিকের পরে সর্বোচ্চ ইচ্ছা যদি করে 2 ডিজিট রাখতে পারবে, না রাখলে কোনো সমস্যা নেই। তাহলে যেটি বের হলো সেটি হলো এ এর মান। এ অর্থ হলো অ্যানুয়াল ইনস্টলমেন্ট, যার বাংলা হলো বাৎসরিক কিস্তি। ব্যাংক থেকে লোন নিলেই বছর বছরে কিস্তি দিতে হবে। বাপ্পি চৌধুরী এবং সাগর ভাঙ্গি বলো, কিস্তির মধ্যে কি শুধু আসল টাকা থাকে নাকি সুদের টাকাও থাকে? সুদ থাকে। সুদ থাকে। দেখো এবার উত্তর মিলেছে কিনা আমাদের। এই যে 2465 টাকা 82 পয়সা, তো পয়সা না লিখলেও সমস্যা হবে না। তাহলে এই ছিল আমাদের 26 নম্বর অঙ্কের রিয়েল ক্যালকুলেশন। সে এবার আমি আরো 2-একটা সলিউশন করে দিচ্ছি, এবং একই সাথে পুরো অধ্যায়ের কিস্তির অঙ্কগুলো একটা একটা করতে করতে যাবে তোমরা, যেখান থেকে বেঁধে যাবে সেই জায়গাটা আমাদের সমাধান করে নেবে। কারণ আমরা এই অধ্যায় দ্রুত শেষ করে আমি তোমাদেরকে নিয়ে যাব বিন্যাস সমাবেশ এবং অ্যারিথমেটিক ও জিওমেট্রিক প্রোগ্রেশন, আরো 2টা অধ্যায় করে, এবং সবশেষে ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। পাশাপাশি ফিনান্সের অধ্যায় গুলো করতে হবে, তাদেরকে কমিউনিকেশন পড়াতে হবে, সেকেন্ড ইয়ারের অনেকগুলো টাইটেল। ওকে, সো 27 নাম্বার কোশ্চেন দেখো। স্যার এখন লাইন কাটে দিলে হয়তো আমরা সাথে সাথে ফেরত আসতে পারবো। না, আমরা জুম অ্যাপসটা পারচেজ করেছি, আর কোনো কাটতে হবে না কখনো ইনশাল্লাহ। বরং রেকর্ডিংটাকে ভেঙে ভেঙে দেওয়া যেতে পারে।